নমস্কার, আমি মালা ভট্টাচার্য। আজ 7/1/2024 আমি গল্পমালা চ্যানেলে চিরঞ্জীব সেনের লেখা আতঙ্ক গল্পটি পড়তে চলেছি। তাহলে সঙ্গে থাকুন। এটি একটি সত্য ঘটনা। ঘটনাস্থল চিকাগো। সময় 1955 সালের এপ্রিল। চিকাগো আমেরিকার গ্যাংস্টারদের শহর। দুর্ধর্ষ দস্যুরাজ অ্যাল ক্যাপন আর ডিলিঞ্জারের লীলাভূমি। সারা আমেরিকা মহাদেশ কাঁপত এদের ভয়ে। তাদের যুগ অবশ্য পার হয়ে গেছে। তখনকার ব্যাপার ছিলই মারিত হাতি, লুটিত ভাণ্ডার। তারা করতো বড় বড় সব কাজ। আজকাল আমেরিকায়, শুধু আমেরিকায় বা কেন, সারা পৃথিবীতে খুন যখন বেড়ে গেছে। মানুষ মানুষকে যেভাবে অবলীলাক্রমে মেরে ফেলে তা বোধহয় সেকালের দস্যুরা ভাবতে পারত না। এমন একটা খুন হয় যে তার কোনো কিনারা হয় না। আবার এমন একটা খুনির উদয় হয় যে পরপর মানুষ খুন করে যাচ্ছে, পুলিশ তাকে ধরতে পারছে না, রীতিমতো নাস্তানাবুদ হচ্ছে, জনসাধারণের কাছে হচ্ছে বেইজ্জত। রিচার্ড কার্পেন্টার এই রকম একজন খুনি। অবশ্য খুন সে বেশি করেনি, কিন্তু একটা খুন করলেও তাকে খুনিই বলা হয়। পাকাল মাছের মতোই সে পিচ্ছিল। বহুবার হাতে পেয়েও পুলিশ তাকে কিছুতেই ধরতে পারেনি। রাত্রি তখন বেশ এগিয়ে গেছে। তাহলেও চিকাগোর রাস্তা ফাঁকা হতে তখনও দেরি আছে। এমন সময় একটা স্টিক আপের খবর এলো। পিস্তলের মুখে ভয় দেখিয়ে টাকা পয়সা আদায় বা অন্য কোনো দুষ্কর্ম করাকে মার্কিন ভাষায় স্টিক আপ বলে। রাইটউড অ্যাভিনিউয়ের একটা বার, সেখানে পানীয় ছাড়া কিছু কিছু খাবার দাবারও বিক্রি হয়। মালিকের নাম মার্টিন চাওয়ানস্কি। বার তখন বেশ ফাঁকা। অল্প কিছু দূরে সাদা পোশাকে বসে আছেন পুলিশ অফিসার মেডার্ড বোসাকি। তিনি একটা ফরাসি পানীয়ের স্বাদ গ্রহণ করছেন। কাউন্টারের ভেতর থুতনিতে হাত রেখে চুপচাপ দাঁড়িয়ে আছে চাওয়ানস্কি। এমন সময় দোকানে একটা ছোকরা ঢুকলো। ছিপছিপে চেহারা, মাথায় অযত্ন বিন্যস্ত একরাশ কালো চুল, পরনে একটি টি শার্ট ঢিলে প্যান্টের উপর ঝুলছে। সে ঘরে ঢুকতেই চাওয়ানস্কি বলল, আর একটু দেরি করলেই আমরা বার বন্ধ করে দিতুম। তাড়াতাড়ি বলুন কি দেব, ভারমুখ না মার্টিনি, না অন্য আর কিছু? ছোকরা কথার জবাব না দিয়ে চট করে চারদিক একবার দেখে নিয়ে টি শার্ট তুলে কোমর থেকে একটা পিস্তল বার করে বলল, কত ডলার আছে? সব দাও, খুচরো চাই না। এই সুযোগে বোসাকি পকেটে হাত দিয়েছেন। যদিও তিনি ডিউটিতে ছিলেন না, তবুও পিস্তলটা তার পকেটেই ছিল। কিন্তু পকেটে হাত দিতেই ছোকরা বলল, কাউন্টারের ওপর রেখে আমার দিকে ঠেলে দাও, নইলে এখনই মরবে। চাওয়ানস্কি নিরস্বরে কাঁপতে কাঁপতে বলল, খুনোখুনিতে কাজ নেই, যা আছে সে দিয়ে দিচ্ছি। বোসাকিও বুঝলেন ব্যাপারটা সাংঘাতিক কিছু হয়ে যেতেও পারে। তাই তিনি কিছু না বলে নিঃশব্দে পিস্তলটা কাউন্টারের উপরে রেখে ছোকরার দিকে ঠেলে দিলেন। ছোকরাও কিছু না বলে পিস্তলটা টেনে নিয়ে প্যান্টের পকেটে ভরল। ততক্ষণে চাওয়ানস্কি ডলারগুলো গুছিয়ে দিয়েছে। এক ঝটকায় হাত থেকে নোটগুলো ছিনিয়ে নিল ছোকরাটি। তারপর যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎই বার হয়ে গেল। বার থেকে 1 মিনিটে $60 রোজগার হয়ে গেল। বোসাকি সঙ্গে সঙ্গে তাকে অনুসরণ করলেন, কিন্তু এ গাড়ির ও গাড়ির পাশ কাটিয়ে কোথায় যে চটপট কোন গলির মধ্যে মিলিয়ে গেল ছোকরা, বোসাকি তার কোনো পাত্তাই করতে পারলেন না। দিনটা ছিল 1955 সালের 1 এপ্রিল। পুলিশ অফিসার বোসাকিকে বোকা বানিয়েই লোকটা অদৃশ্য হলো। একবার নয়, দুইবারও না, শুধুমাত্র পুলিশের হিসাবে 70 বার এরকম কাণ্ড করল সে। এছাড়া আরও কয়েকটা স্টিক আপ করেছে কিনা কে জানে, সেসব হয়তো পুলিশের কানে আসেইনি। সে পুলিশের খাতায় কার্পেন্টারের যে পরিচয় লেখা ছিল তা থেকে জানা গেল সে ছোটোখাটো দোকানই পছন্দ করে। মুদিখানা, লন্ড্রি, পেট্রোল পাম্প, বার বা ছোট্ট হোটেল। বড় বড় দোকানে সে কখনো হানা দেয় না। তার হানা দেবার সময়টা হচ্ছে দোকান বন্ধ হবার মুখে। দোকানদার যখন টাকা গোনে, হিসেব নিকেশ শেষ করে। প্রত্যেকবারই সে যখন আসে একাই আসে, তার সঙ্গী কেউ নেই। কখনো সে ছদ্মবেশ ধরে না, এমনকি মুখে একটা রুমালও বাঁধে না। তার আরেকটা বিশেষত্ব এই যে প্রতিদিন তার $25 করে চাই। সে যদি কোনো দিন $100 রোজগার করে, তাহলে 4 দিন আর তার পাত্তা পাওয়া যায় না। এই কদিন সে পুলিশকে জ্বালাতন করে না। কোনো বারে গিয়ে হঠাৎ যদি সে বুঝতো যে বার বন্ধ হতে দেরি আছে, তাহলে
এক গ্লাস বিয়ার নিয়ে বসে যেত, অন্য কোনো পানীয় নয়, শুধু বিয়ার। খাওয়া শেষ হলে গ্লাসটা ভেঙে দিত, যাতে না পুলিশ তার আঙুলের ছাপ পায়। ততক্ষণে বারও ফাঁকা হয়ে যেত। দাম দেবার অছিলায় পিস্তল দেখিয়ে কাছে সব টাকা লুটে নিয়ে সরে পড়ত। তার যেমন কোনো সঙ্গী থাকতো না, তেমন সঙ্গে কোনো গাড়িও থাকতো না। পায়ে হেঁটেই সে আসতো, আর চকিতে পায়ে ছুটেই সে পালাতো। অনেক সময় এত তাড়াতাড়ি সে কাজ সারত যে দোকানের খদ্দেররা টেরই পেত না। দোকানের সামনে যে ডিউটিতে থাকতো সে তো নয়ই। রাইট টু রেভিনিউয়ের স্টিক আপের পর 2 মাস কেটে গেল। আরও অনেকগুলো স্টিক আপ হলো, অনেকেই ধরা পড়ল, কিন্তু কার্পেন্টার নয়। সে যেন সারা চিকাগো পুলিশকে চ্যালেঞ্জ করে তাদের নাকের ডগার উপর বক দেখিয়ে ইচ্ছামতো নিজের কাজ চালিয়ে যেতে লাগলো। 1929 সালে যখন আমেরিকায় দারুণ অর্থ সংকট চলছে, সেই বছরে কার্পেন্টারের জন্ম। কার্পেন্টারের যখন থেকে কিছু জ্ঞান হয়েছে তখন থেকেই সে বোঝে যে তার বাবা আর মায়ের মনে মিল নেই। তারা সবসময়ই ঝগড়া করে, মাঝে মাঝে মারামারিও। এইভাবে যখন তার বয়স 10 বছর হলো, তখন তার বাবা মায়ের ছাড়াছাড়ি পাকাপাকিভাবে বিবাহ বিচ্ছেদ হলো। কার্পেন্টার আর তার 2 বোন রইল মায়ের কাছে। বিবাহ বিচ্ছেদের অল্প কয়েকদিন পরেই তাদের বাবা মোটর অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তাদের মা অনেক কষ্ট করে তাদের প্রতিপালন করতে লাগলেন। ভাই বোনে খুব ভাব। রিচার্ড তো মায়ের খুব নেটিপেটি, মায়েরও সে খুব আদুরে। তার ছোটোবেলার সঙ্গীরা তাকে ঠাট্টা করে বলতো আদুরে দুলাল। তার মা তাকে একটু আদর করলে সে যেন গলে যেত। কিন্তু ক্রমে তার মায়ের আর্থিক অবস্থা এতদূর খারাপ হলো যে তিনি রিচার্ডকে মিলওয়াকির এক অনাথ আশ্রমে রাখতে বাধ্য হলেন। মাকে ছেড়ে থাকতে রিচার্ডের খুবই কষ্ট হতো। অন্য সবসময় সে একাই থাকতো, খেলাধুলা করত। বোকা না হলেও পড়াশোনায় তার মন বসতো না। নিজের জামাকাপড় বা জিনিসপত্রে তার কোনো যত্ন ছিল না। কেমন যেন একটা বোহেমিয়ান ভাব। তাই লেখাপড়ায় সে অনেক পিছিয়ে পড়ল। এদিকে 16 বছর বয়স হতেই অনাথ আশ্রম থেকে তাকে বিদায় নিতে হলো। তারপর নানা রকম কাজও করলো সে। কখনো জাহাজ কোম্পানিতে কেরানিগিরি, কখনো ট্রাক ড্রাইভার, কখনো ফেরিওয়ালা, আবার কখনো দোকানে দোকানে ডিশ কাপ ধুয়ে পেট চালাতে হতো তাকে। এইভাবে 18 বছর বয়স হতেই সৈন্যদল তাকে পাকড়াও করলো। সৈন্যদলে সে নানা রকম বেআইনি কাজ করতে লাগলো। শাস্তিস্বরূপ তাকে বেশিরভাগ গারদে কাটাতে হলো। যে লোক বেশিরভাগ সময় গারদেই কাটায় তাকে নিয়ে সৈন্যদলের কী কাজ? তবে যে কদিন সে আর্মিতে ছিল তার মধ্যে সে একটা কাজ ভালোভাবে শিখেছিল। সেটা হচ্ছে কী করে পিস্তল বানাতে হয়। আর্মি থেকে ছাড়া পেয়ে ছোটোখাটো অপরাধের জন্য সে কয়েকবার সাজা পেয়েছিল। প্রথম বড় সাজা হলো 1 বছরের জেল। পিস্তল দেখিয়ে একজন ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে $8 কেড়ে নিয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে সে ট্যাক্সি চালাতো। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে ভাড়া নিয়ে বার, বেশ্যালয় বা নাইট ক্লাবে যেত না। নিজের পোশাক পরিচ্ছদের দিকেও তার নজর ছিল না। কিন্তু বোনেদের যখন তখন নতুন নতুন পোশাক কিনে দিত। বেশ কিছুদিন ভালোভাবে থাকলো কার্পেন্টার। তারপর তার মাথায় কি ঢুকলো, একদিন একটা গাড়ি চুরি করে বসলো। তার গাড়িটাকে ভেঙে নষ্ট করেও ফেললো। তারপরই পিস্তল দেখিয়ে একটা মুদিখানা থেকে $100 লুট করলো। এরপর সে আর বাড়ি ফেরেনি। নানা দিকে ক্রেপসোল জুতো পরে সে লুণ্ঠন বৃত্তি চালাতে লাগলো। নিঃশব্দে কাজ হাসিল করে, নিঃশব্দে সরে পড়তো। পুলিশ তাকে ধরবার জন্য কত চেষ্টা করতে লাগলো, কত জায়গায় হানা দিল, কিন্তু কোথায় মায়ের আদুরে দুলাল? পুলিশ ভাবলো যখন গড়ে সে রোজ $25 খরচ করে, তখন শহরের গণিকালয়ে খোঁজ করলে তাকে নিশ্চয়ই ধরা যাবে। না, চিকাগোর কোনো গণিকা তাকে কোনো দিন দেখেনি, এমনকি তার নামও শোনেনি। এদিকে রিচার্ড কার্পেন্টার যা রোজগার করত তা দিয়ে সে বিলিতি অপেরা, সিম্ফনি ও অন্যান্য উচ্চাঙ্গ সঙ্গীতের রেকর্ড কিনত। ঘুণাক্ষরে টের পেয়ে পুলিশ যদি রেকর্ডের দোকানে ওত পারত, তাহলে অনেক আগেই তাকে তারা গ্রেপ্তার করতে পারত। 1 মাস 2 মাস করে পুরো 18টা মাস কেটে গেল। কার্পেন্টার তার নিজের কাজ চালিয়ে যেতে লাগলো। পুলিশ অবশ্য তার কাজ নিয়েই ব্যস্ত, তবু কার্পেন্টারের নাগাল পেল না। হঠাৎ একদিন কার্পেন্টারকে দেখা গেল, কিন্তু ধরে রাখা গেল না তাকে। ডিটেকটিভ মার্ফি ডিউটি থেকে ট্রেনে ফিরছিলেন যে কামরায়, সেই কামরাতেই ছিল রিচার্ড কার্পেন্টার। মার্ফি কার্পেন্টারকে চিনতেন। রুজভেল্ট রোড স্টেশনে ট্রেন থামলো। মার্ফি কার্পেন্টারকে পাকড়াও করে প্ল্যাটফর্মের বাইরে নিয়ে এলেন। চকিতের জন্য মার্ফির সন্দেহ হলো। তার সঙ্গে কার্পেন্টারের একখানা ফটোগ্রাফ ছিল। ভাবলেন একবার মিলিয়ে নেবেন।
এক মুহূর্তের জন্য মার্ফি অন্যমনস্ক হয়েছিলেন, আর সেই মুহূর্তটিতেই কার্পেন্টারের সুবর্ণ সুযোগ। ঝট করে পিস্তল বার করে মার্ফির বুকে বসিয়ে সে ঘোড়া টিপল। সে সময়ে মিস্টার কুপার বলে এক ভদ্রলোক তার গাড়ি হাঁকিয়ে সেই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছিলেন। কার্পেন্টার এদিক ওদিক দু একটা গুলি ছুড়ে জনতাকে ভয় দেখিয়ে তারপর কুপারকে থামালো। দরজা খুলে গাড়িতে ঢুকে কুপারকে পিস্তল দেখিয়ে বলল, এইমাত্র একটা লোককে মেরেছি, আমার কথা না শুনলে তুমিও মরবে। কার্পেন্টারের আদেশে কুপার তীর বেগে গাড়ি চালাতে লাগলেন। গাড়ি এসে পৌঁছালো ম্যাডিসন স্ট্রিটে। এ রাস্তায় যত ভিড়, লোকেরও তত ভিড়। গাড়ি ইচ্ছে মতো যেতে পারছে না। তার মধ্যে কার্পেন্টার কখন যে দরজা খুলে নেমে ভিড়ের মধ্যে মিলিয়ে গেছে কুপার টের পায়নি। কার্পেন্টার সেই প্রথম নরহত্যা করলো। পুলিশ বুঝলো একবার যখন সে মানুষ খুন করেছে তখন আরও মানুষ মারতে সে দ্বিধা করবে না। এবার সে বেপরোয়া হবে। তার আগেই যেভাবে হোক তাকে ধরতেই হবে। একজন পুলিশ অফিসার মরেছেন শুনে চিকাগোর প্রত্যেকটি পুলিশ অফিসার প্রতিজ্ঞা করলেন তারা কার্পেন্টারকে ধরবেন। তাকে ধরবার জন্য এফবিআইও যোগ দিল। সংবাদপত্র $5,000 পুরস্কারও ঘোষণা করলো। প্রতিজ্ঞা বা পুরস্কার ঘোষণা করা খুব শক্ত নয়, কিন্তু কার্পেন্টারকে ধরা খুবই শক্ত কাজ। তার টিকিটিও দেখা যাচ্ছে না। অনেকে বলল ছোকরা আমেরিকায় আছে। পুরো 3টে দিন পার হয়ে গেল। চিকাগো শহরের পুলিশের সব রকম চেষ্টা ব্যর্থ হলো। দিনে দুপুরে একটা পুলিশ অফিসারকে হত্যা করে ছোকরা সকলের চোখে ধুলো দিয়ে সরে পড়ল। সত্যিই আশ্চর্য কাণ্ড। সেদিন বেশ গরম পড়েছে। পুলিশ অফিসার ক্লারেন্স আর তার স্ত্রীকে নিয়ে একটা সিনেমা দেখতে গেছেন। মনের ইচ্ছে কিছুক্ষণের জন্য ঠান্ডা সিনেমা ঘরে বসে গরম এড়ানো যাবে। সিনেমা হলের ভেতর তখন বেশি লোক জমেনি। পিছনের সিটগুলো খালিই পড়ে আছে। যে ছবিটা দেখানো হবে তার নাম ছিল কল মি লাকি। পুলিশ অফিসার ক্লারেন্স কারের কপাল না খুললেও এক অভাবনীয় ঘটনা ঘটল। কিন্তু ছোকরার কি সাহস! মাত্র 3 দিন আগে একজন পুলিশ অফিসারকে খুন করে সিনেমা দেখতে এসেছে। ছদ্মবেশে লুকিয়ে নয়, সোজাসুজি, আর 5 জন দর্শকের মতোই। যা হয় হবে, ধরাপড়ি পড়বো, সাজা হয় হবে, মরতে তো হবেই একদিন, এইরকম ভাব আর কি। ক্লারেন্স কার সিনেমা হলে ঢুকে দেখলেন পিছনের সিটে মাথা হেলান দিয়ে একজন ছোকরা ঘুমাচ্ছে। সে ছোকরা আর কেউ নয়, যাকে ধরবার জন্য সারা চিকাগো পুলিশ হন্যে হয়ে ছুটাছুটি করছে, সেই রিচার্ড কার্পেন্টার। কার্পেন্টারকে ক্লারেন্স কার দেখেই চিনলেন। স্ত্রীকে তক্ষুনি গাড়িতে পাঠিয়ে দিয়ে ঘুমন্ত কার্পেন্টারকে জাগিয়ে তুললেন। পুলিশ অফিসার মার্ফির হত্যার পর যে সাবধানতা অবলম্বন করা উচিত ছিল কার্পেন্টার তা করেনি, এবং তার জন্য তাকে ভুগতেও হলো। কার সোজা গিয়ে কার্পেন্টারকে ঠেলা দিয়ে জাগিয়ে তুললেন। এই, তুমি এখানে ঘুমাচ্ছ কেন? ঘুমজড়িত স্বরে কার্পেন্টার জবাব দিল, আমি তো কোনো বেআইনি কাজ করিনি। বাইরে ভারী গরম, এখানে একটু ঘুমাচ্ছি, কারো কোনো ক্ষতি করিনি, তাতেও বাধা। ঠিক আছে, বাইরে চলো, আমি একজন পুলিশ অফিসার। বলতে বলতে ক্লারেন্স কার বাঁ হাত দিয়ে তার পুলিশের ব্যাজ দেখালেন আর ডান হাতে বার করলেন পিস্তল। কার্পেন্টার কিছু না বলে উঠে এলো। তার ঘুম যেন তখনও ভালো করে ভাঙেনি। ধীরে ধীরে লবিতে এলো। সেখানে তখন অনেক লোক। হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাবার ভান করতে করতে পিস্তল বার করে ক্লারেন্স কারের বুকে সে গুলি করল। সঙ্গে সঙ্গে ক্লারেন্স কারও গুলি করলেন বটে, কিন্তু সেই গুলি কার্পেন্টারের পায়ে লাগলো, তাও ভালো করে নয়। এদিকে গুলি চলার ফলে যে গোলমাল হলো, সেই সুযোগে কার্পেন্টার সরে পড়ল। অজ্ঞান হওয়ার আগে ক্লারেন্স কোনো রকমে কার্পেন্টারের নামটা উচ্চারণ করলেন। নিজেরই বোকামির জন্য হাতে পেয়েও কার্পেন্টারকে ধরতে পারলেন না। ক্লারেন্স কারকে তখনই হাসপাতালে পাঠানো হলো। অপারেশন টেবিলের ওপর 5 ঘন্টা ধরে পরিশ্রম করে চিকাগোর সর্বশ্রেষ্ঠ হার্ট সার্জন ক্লারেন্স কারকে বাঁচিয়ে তুললেন। সার্জন বললেন, কার্পেন্টারের গুলি যখন কারের বুক ভেদ করে চলে যায়, ভাগ্যক্রমে ঠিক সেই মুহূর্তে কারের হৃৎপিণ্ডটা সংকুচিত হয়েছিল। গুলি হৃদযন্ত্র স্পর্শ করলে তাকে বাঁচতে হতো না। ওদিকে পুলিশ ভাবল জখমি পা নিয়ে কার্পেন্টার বেশি দূর পালাতে পারবে না। তবুও তাকে ধরার জন্য চিকাগো পুলিশ 60 স্কোয়াড পুলিশ নিযুক্ত করল। তারপরে ঘটল এমন এক নাটকীয় ঘটনা যা শুধু সিনেমাতেই দেখা যায়। লেনার্ড পাওয়েল ট্রাক ড্রাইভার, 6 ফুট 4 ইঞ্চি লম্বা, বিরাট চেহারা, ওয়েস্ট পোটোম্যাক স্ট্রিটের এক অ্যাপার্টমেন্টে নিজের স্ত্রী, 7 বছরের ছেলে রবার্ট আর 3 বছরের মেয়ে ডিয়ানকে নিয়ে থাকে। সেদিন তাদের বিয়ের 9ম বার্ষিকী উদযাপিত হলো। 2-4 জন অন্তরঙ্গ বন্ধু
এসেছিলেন। খানাপিনা শেষ হয়ে গেছে, বন্ধুরা চলে গেছেন। রাত্রি প্রায় 10:30। মেয়ে ডিয়ান ঘুমিয়ে পড়েছে। পুত্র রবার্ট টেলিভিশনে তখনও চোখ লাগিয়ে বসে রয়েছে। বাইরে বেশ গরম। শুতে যাওয়ার আগে এক গ্লাস ঠান্ডা পানীয়ের জন্য লেনার্ড রেফ্রিজারেটরের দিকে এগিয়ে আসছিল। এমন সময় ঠক 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 দরজায় কে নক করলো। লেনার্ড দরজা খুলতেই পিস্তল হাতে কার্পেন্টারকে দেখতে পেল। আমাকে চিনতে পারছো নিশ্চয়? আমি কার্পেন্টার। আর একটা পুলিশকে খুন করেছি। গোলমাল করো না, তোমাদের কোনো ক্ষতি হবে না, নইলে মাই গান ইজ কুইক। বুঝেছো? লেনার্ড ঘাড় নেড়ে জানালো সে বুঝেছে। কার্পেন্টারকে আসতে বলতে হলো না, নিজেই ঘরে ঢুকে একটা চেয়ারে বসে পড়ল। মিসেস পাওয়েল অন্য ঘর থেকে জানতে চাইল লেনার্ড কার সঙ্গে কথা বলছে। লেনার্ড বলল, ভয় পেও না, এ বলছে এর নাম কার্পেন্টার। আমরা যদি আমাদের মুখ বন্ধ রাখি তাহলে আমাদের কোনো ক্ষতি এ করবে না। চিৎকার করো না জানো। তারপর সে কার্পেন্টারকে বলল যে তার ছেলে বব এখনই তাকে গুড নাইট জানাতে আসবে। পিস্তল সে যেন লুকিয়ে ফেলে। ববকে সে বলবে যে তার একজন বন্ধু এসেছে। কিছুক্ষণ পর বব এসে গুড নাইট জানিয়ে চলে গেল। মিসেস পাওয়েল ঘরে আসতে তার কাছ থেকে খানিকটা ছেঁড়া কাপড় চেয়ে নিল কার্পেন্টার। তারপর মিসেস পাওয়েলকে ঘরের বাইরে যেতে বলে প্যান্ট নামিয়ে উরুতে যেখানটায় গুলি লেগেছিল সেখানটায় ব্যান্ডেজ করলো। তারপর প্যান্ট পরে মিসেস পাওয়েলকে বলল কফি আর টোস্ট করে দিতে। সেগুলি খেলো, কিন্তু অল্প। ঘরের আলোটা নিভিয়ে দিই, সমস্ত বাড়ি অন্ধকার হয়ে গেছে। আমাদের ঘরে আলো জ্বললে অন্যেরা সন্দেহ করবে, লেনার্ড বলল। চেয়ারে সোজা হয়ে হাতে পিস্তল নিয়ে বসে আছে কার্পেন্টার। সে বলল, না, ব্লাইন্ডটা টেনে দাও। ব্লাইন্ড টেনে দিতে ঘরটা যেন তেতে উঠল। লেনার্ড বুঝল রাত্রে ঘুমের দফা শেষ। এদিকে পাড়ায় সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি ঘুরে বেড়াচ্ছে। সে আওয়াজ দুজনেই শুনল। খানিকক্ষণ চুপচাপ। সাইরেন বাজিয়ে আর একখানা গাড়ি তাদের বাড়ির নিচ দিয়ে চলে গেল। কার্পেন্টার বলল, কোনো দিন আমি ওই বেটাদের গুলি খেয়ে মরবো, নয়তো মরবো ইলেকট্রিক চেয়ারে। লেনার্ড কিছুটা আন্তরিকতার সুরে বলল, তোমাকে তো খুনে বলে মনে হয় না। সত্যিই যে এরকম বিপদে জড়িয়ে পড়েছ সেজন্য আমি দুঃখিত। সহানুভূতি পেলে কার্পেন্টার একেবারে নরম হয়ে যায়। এ কথায় সে কিছুটা সহজ হলো। তারপর বলল, আমি আজ রাত্রিটা তো থাকবই, কাল রাত্রিরেও থাকবো, পরশু সন্ধ্যায় দেখব কোথায় যাই। একটু পরে কার্পেন্টার একটা তোয়ালে পরে রক্তমাখা প্যান্টটা কেচে শুকোতে দিল। ঘরটা ভীষণ গরম। লেনার্ড তার ঘরে ঘুমোবার চেষ্টা করলো, আর কার্পেন্টার সেই চেয়ারেই পাহারায় বসে রইল। উফ, কি করুণ জীবন! দয়ার পাত্র সে, কিন্তু কেউ দয়া করবে না তাকে। পরদিন ভোরে উঠে লেনার্ড ডিউটিতে গেল। লেনার্ড বাড়ি ছাড়বার আগে কার্পেন্টার তাকে মনে করিয়ে দিল যে তার স্ত্রী আর ছেলে মেয়ে তার জিম্মায় রইল। অতএব লেনার্ড যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা না করে। লেনার্ড চলে গেল। কার্পেন্টার দেখল যে মিসেস পাওয়েল তাকে দেখে এতদূর ভয় পেয়েছে যে কথাই বলতে পারছে না। সুতরাং মিসেস পাওয়েল সম্বন্ধে সে নিশ্চিত হলো। দাড়ি গোঁফ কামিয়ে কিছু খাবার খেলো। তারপর ঘন্টা তিনেক ঘুমুলো। দুপুরে লেনার্ড টেলিফোন করে জেনে নিল যে সব ঠিক আছে। লেনার্ড সন্ধ্যাবেলায় ফিরতেই তার হাত থেকে কার্পেন্টার খবরের কাগজের সান্ধ্য সংস্করণখানা কেড়ে নিয়ে নিজের খবরটা আগে পড়ল। কাগজ পড়ে সে বুঝল এই আশ্রয় ত্যাগ করার সময় এখনও আসেনি, কেননা পুলিশ তদন্ত মোটেই আলগা হয়নি। সমস্ত দিন ধরে চিন্তা করে লেনার্ড এদিকে একটা প্ল্যান ঠিক করে রেখেছিল। সন্ধ্যাবেলায় খাবার সময় মিসেস পাওয়েল বলল, ছেলেরা অচেনা লোকের সামনে খেতে লজ্জা পায়। কার্পেন্টার কথাটা শুনে গম্ভীর একটা শব্দ করে তার ডিনারটা তুলে পাশের ঘরে চলে গেল। সেই সুযোগে লেনার্ড খুব তাড়াতাড়ি অথচ ফিসফিস করে স্ত্রীকে 2-4টে নির্দেশ দিল। ভাগ্যে সেই সময় টেলিভিশনে জোরে অর্কেস্ট্রা বাজিয়েছিল, তাই রক্ষে ফিসফিসানি কার্পেন্টারের কানে যায়নি। নইলে কি হতো বলা যায় না। কথা কটা বলেই লেনার্ডও তার ডিশ নিয়ে পাশের ঘরে এসে কার্পেন্টারের সঙ্গে খেতে লাগলো। খাওয়া শেষ হলে কার্পেন্টারকে সে বলল, প্রতিদিন এই সময় আমার শ্বশুর আর শাশুড়ি আমার ছেলে মেয়েকে দেখতে আসেন। আমি বলি কি, ওরা নিচে থাক সব, নইলে তারা হয়তো ওদের জন্য ওপরে উঠে আসবেন। কার্পেন্টার রাজি হলো। মিসেস পাওয়েল ছেলে মেয়েকে নিয়ে নিচে নেমে গেল। তারা যেখানে দাঁড়িয়ে রইল সে জায়গাটা লেনার্ডের অ্যাপার্টমেন্ট থেকে দেখা যায়। একটু পরেই লেনার্ড আবার বলল, শ্বশুরমশাইয়ের সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। ব্যাপারটা তারই। আমি একবার নিচে যাই, নইলে হয়তো বুড়ো মানুষ উপরে উঠে আসবেন, আর উঠে এলেই তোমাকে দেখতে পাবেন।
একটু ভেবে কার্পেন্টার বলল, ঠিক আছে, 10 মিনিট দিলুম। 10 মিনিট পার হলে আমি গুলি চালাবো। তোমার ছেলে মেয়ে আর বউ আমার পিস্তলের মধ্যেই আছে, মনে রেখো। লেনার্ড তাকে আশ্বাস দিয়ে নিচে নেমে গেল। নিচে নেমেই সে তার স্ত্রীকে ইশারা করলো। পিছন দিকে সিঁড়িটার অস্তিত্ব কার্পেন্টার জানতো না। সেই সিঁড়ি দিয়ে মিসেস পাওয়েল তার ছেলে মেয়ে আর বাপ মাকে নিয়ে নিরাপদ জায়গায় চলে গেল। লেনার্ডও ওই সিঁড়ি দিয়েই বেরিয়ে রাস্তায় এসে পড়ল। রাস্তায় তখন কয়েকজন ছেলে খেলছিল। লেনার্ড তাদের বলল, এই পালা পালা, সব পালা, আমার ঘরে বন্দুক নিয়ে একটা ডাকাত ঢুকেছে, এক্ষুনি গুলি চালাবে। কথাটা অন্য পথচারীদের কানে গেল। রাস্তা ফাঁকা হয়ে গেল। কাছেই যে টেলিফোন বুথ ছিল সেখান থেকে লেনার্ড সোজাসুজি পুলিশ হেডকোয়ার্টারে ফোন করলো। তখন ঘড়িতে 9টা বেজে 1 মিনিট। হেডকোয়ার্টার নির্দেশ দিল, কোনো রকম গোলমাল করো না, আমরা এখনই আসছি। সঙ্গে সঙ্গে বেতারে বৃষ্টি ওয়্যারলেস যুক্ত পুলিশ ভ্যানে খবর চলে গেল। কয়েক মিনিটের মধ্যেই সবকটা পুলিশ ভ্যান লেনার্ডের বাড়ির সামনে এসে পড়ল। পুলিশ দম্পতি সার্জেন্ট মিকলাস চিৎকার করে কার্পেন্টারকে আত্মসমর্পণ করতে বললেন। কার্পেন্টার কিন্তু ভয় পায়নি। চট করে জানলা দিয়ে মুখ বাড়িয়ে মিকলাসকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে সরে পড়ল। মিকলাস আবার চিৎকার করে বাড়ির সকলকে সাবধান করে দিলেন। মেঝেতে সবাই শুয়ে পড়ো, এখনই গুলি চলবে। রাস্তায় এখন প্রায় 2000 লোক জমে আছে। মিকলাসের চিৎকার শুনে কার্পেন্টার জানলা দিয়ে মুখ বাড়িয়ে আবার গুলি ছুড়ল। ভাগ্যক্রমে সেই গুলিটাও কারো গায়ে লাগলো না। তারপর এক দুঃসাহসিক কাজ করলো। সে লেনার্ডের ঘরের জানলা থেকে লাফিয়ে পাশের আরেকটা বাড়িতে ঢুকে পড়েছে। কিন্তু পুলিশ ততক্ষণে সেই বাড়িতেও এসে পড়েছে। কার্পেন্টার একটা ঘরে চুপচাপ উপুর হয়ে শুয়েছিল। ইতিমধ্যে সেই অ্যাপার্টমেন্টের লোকেরা নিরাপদ স্থানে চলে গিয়েছিল। পুলিশ ঘরে ঢুকতেই কার্পেন্টার বলল, আমি এক ঘরে থাকি, তোমরা নিশ্চয়ই আমাকে খুঁজছো না। কণ্ঠস্বর অবিচল, মুখে ভয়ের লেশমাত্র নেই। তার ধোকায় পুলিশ কিন্তু ভুলল না। অবশেষে কার্পেন্টার ধরা পড়ে শেষবারের মতো সে পিস্তল বার করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। কার্পেন্টারের মাথা বেশ পরিষ্কার ছিল শেষ পর্যন্ত। মনোবিজ্ঞানীরা তাকে পরীক্ষা করে সে কথা বলেছেন, পাপের বেতন মৃত্যু। সুতরাং ডিটেকটিভ উইলিয়াম মার্ফিকে হত্যার অপরাধে রিচার্ড ডি কার্পেন্টারকে 1956 সনের 16ই জুন ইলেকট্রিক চেয়ারে বসতে হলো।